গল্পের নবম পর্বতে আমরা দেখতে পাই ডাইরেক্টর সিম মারা যাওয়ার কারণে তারা অনেক ভয় পেয়ে যায়। তারপর সেখানে চলে আসে পুলিশ ও অ্যাম্বুলেন্স। হানজো প্রচুর ইমোশনাল ও হতবাক হয়ে যায়। পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা তাদের সামনে দিয়ে পোড়া ডেড বডি নিয়ে যাচ্ছিল ওখান থেকে। সবারই অনেক মন খারাপ থাকে ও কান্না করতে থাকে। হানজো অপরদিকে ডাইরেক্টর সিমের ফিনালে সবাই ফুল দিয়ে প্রার্থনা করতেছে তার জন্য। হানজো জাংহো তারা দুজনই প্রচুর মন খারাপ করে বসে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে। সেখানে সেই সময় সিংইয়ং বলে সে গত 10 বছর যাবত তেল অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করতেছে। আমি এই কোম্পানিতে অনেক কিছু হতে দেখেছি আর কত সারপ্রাইজ এইভাবে দেখবো। একটা মানুষ কিভাবে এইভাবে মরতে পারে? হানজো তুমি কেন কোনো কিছু বলতিছো না, শুধু চুপচাপ বসে আছো কেন? এমন কি হয়েছিল যার কারণে সে মারা গিয়েছে? জাংহুকে বলে তুমি তো সবকিছু জানো, তাহলে তুমি কিছু বলতিছো না কেন? সিংইয়ং আরো বলে সিমের সাথে অনেক কিছু হচ্ছিল, তারপর আপনারা কেন চুপচাপ আছেন? সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। জাংহু তার কথা শুনে ক্ষমা চায়। মিস্টার কাং বলে তোমরা দুইজনই সেখানে মরতে পারতে। এখানে যতজন অ্যাকাউন্টিং অফিসার আছে সবাই ওখানে মরে যেতে পারতো, যেমন ভাবে সিম মারা গিয়েছে। মিস সি বলে সব অ্যাকাউন্টিং অফিসাররা এখানে আসে নাই, অনেকের তো পারফরমেন্স এভ্যালুয়েশন নিয়ে ব্যস্ত তারা। আমরা সবাই যত চেষ্টা করি না কেন সত্য ঘটনাকে সামনে নিয়ে আসার, তারপর ঘটনাকে দাফন করে দিবে যেন সত্য কেউ জানতে না পারে। অপরদিকে জিনিয়ন মিস হেইয়ুনকে বলে আপনি আপনার হাজবেন্ডের কাছে যান, সে একা আছে হসপিটালে। আমি জানি আপনি অনেক বেশি টেনশনে আছেন, তারপরে আপনি চলে যান এখনই। তারপর সেখানে চলে আসে আমাদের মূল মাস্টার মাইন্ড ভিপি হান। তারা সবাই তার দিকে তাকিয়ে থাকে আর বলে অনেক বেশি তাড়াতাড়ি সে চলে এসেছে এখানে। মিস সি বলে যারা এখানে এসেছে সবাই টেল স্কলারশিপ ফাউন্ডেশন থেকে। এই ব্যাপারে তুমি কি জানো না? আমাদের কোম্পানিতে বেশিরভাগ এমপ্লয়ি ওইখান থেকে আসে আর সব কর্মচারী ভিপি হানের হয়ে সবাই কাজ করে থাকে। ভিপি হান সিমের ফিনালে তাকে ফুল দিয়ে প্রার্থনা করে আর সে নিজে কান্নার অভিনয় করে ওখানে। সেটা দেখে বাকিরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এসব দেখে হানজু ওখান থেকে উঠে চলে যায়। অপরদিকে হসপিটালে জ্ঞান ফিরে আসে ইয়াংজের। তার ওয়াইফ বলে তুমি কি ঠিক আছো? সে সময় অতীতে ডাইরেক্টর সিম তার সামনে গ্যাংস্টারকে বলেছিল শুধুমাত্র ওয়্যার হাউস জ্বালানোর জন্য। ইয়াংজেকে সে দেখবে এটা বলেছিল। তারপর গ্যাংস্টাররা তাদের উপর অ্যাটাক করেছিল। তারপর সে সিমের ফিনালে চলে আসে আর ছবির দিকে তাকিয়ে সে কান্না করতে থাকে, কারণ তাকে বাঁচাতে গিয়ে ডাইরেক্টর সিম মারা গিয়েছে। অপরদিকে ভিপি হানের কর্মীরা ডাইরেক্টর সিমের অফিস রুমে তার ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা সেটা খুঁজে দেখতেছে। তারপর সে ভিপি হানকে ফোন দিয়ে বলে তার অফিস রুমে শুধুমাত্র ল্যাপটপ পাওয়া গিয়েছে, কিন্তু এছাড়া কোনো কিছুই ওখানে নেই। তখন সে বলে আচ্ছা ঠিক আছে। তারপর তার মোবাইলে ফোন দেয় মিস্টার লি সানজু। ভিপি হানকে বলে শেয়ার হোল্ডার মিটিং এ যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েন। আরো বলে আপনি যদি সাঙ্গা গ্রুপের জন্য আরেকটু ধৈর্য ধরেন তাহলে আপনার সবকিছু করে দিব আমি। সে বলে আমি সোজা হামলা করতে চাই, বসে থেকে অপেক্ষা করাটা আমার কাছে অনেক বোরিং লাগে। এ পাশে জিনিয়ং জাংহুকে সে ফোন দেয়, কিন্তু সে কোনো ফোন রিসিভ করে না। তার মন অনেক খারাপ হয়ে যায়। তারপর তার বাবা মজা করে তাকে বলে তুমি কি কারোর সাথে ডেট করতেছো? আমাকে বলো না কেন? কে সেই ব্যক্তি আমাকে বলো, আমি তার কাছে যাব। জিনিয়ন বলে এখনো সঠিক সময়ে আসে নাই, আসলে আপনাকে আমি বলবো। জাংহু এ পাশে সে ঘুমিয়ে থাকে। তখন তার ফ্রেন্ড এসে বলে তুমি কি আসলে এই ডেট করতেছো? তারপর তাকে মোবাইলটি সে দেয়। তার ফ্রেন্ড তার সাথে অনেক মজা করতে থাকে। এ পাশে মিস জিসু ডকুমেন্ট চেক করতেছে। সে সময় তার সেক্রেটারি বলে অনলাইন লোন কোম্পানি লস দিন দিন বেড়ে যাচ্ছে। সেক্রেটারি বলে বস বলেছে আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, সবকিছু হ্যান্ডেল করবে টেল অ্যাকাউন্টিং ফার্ম। তার সেক্রেটারি কথা শুনে সে বুঝতে পারে এসকে প্রাইভেট ইকুইটির ভিপি টেল অ্যাকাউন্টিং এর ভিপি হানকে কাজ দিচ্ছে। আসলে তারা কি করতে যাচ্ছে? অপরদিকে জিসান ব্যাংকের ডাইরেক্টর ভিপি হানের সাথে কথা বলছে। সে বলে আপনার কোম্পানিতে এসে অন্যান্য দিনের থেকে এখন অন্যরকম লাগতেছে। ডাইরেক্টর সিম মারা যাওয়ার কারণে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি অনেক আফসোস করতেছি। ভিপি হান ইমোশনালি তাকে বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। সে সময় সে জায়গায় চলে আসে তার নতুন সেক্রেটারি আর তাকে এসকে প্রাইভেট ইকুইটির একটা ডকুমেন্ট দেয়। তাকে বলে এসকে প্রাইভেট ইকুইটি অনলাইন লোন বিটুপি সেল করার প্রস্তাব দিয়েছি। আমি মনে করি এটি সেল করার জন্য আপনার জিসান ব্যাংক আমাদের বেস্ট বিজনেস পার্টনার হবে। ডাইরেক্টর জিন তাইসু বলেন আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু জিসান ব্যাংকের আমার কাছে মনে হয় না তাদের অনলাইন লোন বিটুপি কোনো প্রয়োজন হবে। ভিপি হান তাকে বলে আপনার জিসান ব্যাংকের সাথে খুব শীঘ্রই টার্মস শেষ হয়ে যাবে, যার কারণে আপনাকে কোম্পানি ছেড়ে দিতে হবে। আর এখন যদি আপনি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট করেন তাহলে আপনার প্রেসিডেন্টের পোস্ট নিশ্চিত কনফার্ম হয়ে যাবে। আর এই বিটুবি এর মাধ্যমে আপনার স্টক প্রাইস অনেক গুণ বেড়ে যাবে। আগের এনালগ সিস্টেমের সাথে যদি আইটি টেকনোলজি যোগ হয় তাহলে ব্যাংকের ফিউচার ফাইন্যান্সিয়াল টেকনোলজি অনেক বেড়ে যাবে। আর এটি কারণে স্টক প্রাইস 3 গুণ বেশি বেড়ে যাবে। অপরদিকে জাংহু জিনিয়নের সাথে দেখা করতে রেস্টুরেন্টে যায়। জাংহু তখন তাকে বলে তোমার আর আমার মধ্যে একটা জিনিস কমন। সে বলে কি? আমাদের পরিস্থিতি
সম্পূর্ণ আলাদা, আর আমরা দুইজন আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, যেটা নর্মাল থেকে সম্পূর্ণ আলাদা। তুমি আমাদের টেলি অ্যাকাউন্টিং ফার্মের সব থেকে বড় ক্লায়েন্ট জিসেন ব্যাংকের প্রেসিডেন্টের মেয়ে, আর আমি কার সন্তান সেটা তো আমি নিজেই জানি না। জিনিয়ন বলে, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, আমার অনেক ভয় লাগতো, আমরা দুইজন একসাথে হওয়া মাত্রই শুরু করেছি, যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। জ্যাঙ্গো বলে, তোমার বাবাকে সে কি করে সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। জিনিয়ন বলে, তুমি তোমার কাছ থেকে আমাকে কখনো দূরে সরাবে না তো? সে বলে, আমি কি আসলে সেটা করতে পারবো? কখনো মনে হয় না। অপরদিকে ভিপি হান মিস্টার ইয়াং জে কে বলে, মিস হেইয়ন এর ক্যারিয়ারের সম্পূর্ণ দায়িত্ব আমার, আর তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টের জন্য যে জরিমানা চেয়েছো ওটাও তুমি পেয়ে যাবে টাইম মতো। মিস্টার ইয়াং জে বলে, আপনার অফারে আমি সম্পূর্ণভাবে রাজি আছি। আরো বলেন, যতদিন আমার চোখ ঠিক আছে আপনার সাথে আমি কাজ করতে চাই। এখানে তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হানজু তাকে বলে, তুমি কি পুলিশ কমপ্লেন করতে যাচ্ছ? ভিপি হান একজনকে মার্ডার করেছে আর তার শাস্তি সে ভোগ করবে। মিস্টার ইয়াং যে মাথা গরম করে তাকে বলে, আমি আমার চোখের সামনে তাকে মরতে দেখেছি, আমি কি তাহলে তা বলতে পারবো না? হানজু তাকে বলে, তুমি ভালো করে জানো এরকম মামলায় ওনার কিছুই তার ছিঁড়তে পারবে না কেউ। সে বলে, আমি কি চুপচাপ বসে থেকে সবকিছু দেখবো? আমাকে তারা মারুক বা মেরে ফেলুক, তারপরেও কি আমি সব শুধু দেখেই যাব? জ্যাঙ্গো তাকে বলে, এসব কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু তোমার অফিসের কাজে ফেরত যাও। অপরদিকে মিস্টার লিসানজু সকল ইনফরমেশন সে চেক করতে থাকে। সে বলে, তার তো কোনো পিতা মাতাই নেই, খুব ইন্টারেস্টিং। সেই সময় তার ফাইল দেখে বুঝতে পারে হেভিট কনস্ট্রাকশন সাইটের মালিকের সাথে তার লিঙ্ক আছে। তারপর সে হাসতে থাকে আর বলে, কাহিনী খুব আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে। অপরদিকে ডাইরেক্টর সিমের রুমে ঢুকে পড়ে হানজু জ্যাংহো। তারপর সে তার ডেস্ক চেক করে সেই সময় তারা বুঝতে পারে অফিস রুমে কেউ একজন ঢুকে তার ল্যাপটপ নিয়ে গিয়েছে। জ্যাংহো বলে, তাহলে তো এসব ভিপি হান করিয়েছে সব। এপাশে ভিপি হান তার সেক্রেটারিকে বলে, অনলাইন লোন বিটুপি যদি জিসেন ব্যাংকে সেল করতে চায় তাহলে সবকিছু আমাদেরকে নজর রাখতে হবে। তারপর তার টিমের সদস্যরা মিটিং এর জন্য একটা পার্সোনাল রুমে ঢুকে পড়ে। অপরদিকে মিস হেইয়ন জিয়নকে বলে, ভিপি হানের অর্ডার ফলো করে তারা সব কাজ করতেছে। আমি ফটোকপি মেশিনের এক ঝলক সেই ডকুমেন্ট ফাইল দেখেছিলাম। এই কেস জিসান ব্যাংকের মনে হয়। তার কথা শুনে জিয়ন অনেক অবাক হয়ে যায়। আর এ পাশে মিস্টার কাং হানজুকে একটা পেন ড্রাইভ দেয়। সে বলে, ডাইরেক্টর সিম মারা যাওয়ার আগে সে এই পেন ড্রাইভ দেওয়ার জন্য আমার কাছে এসেছিল, আমি এটা কালকে দেখেছি, আমি মনে করি তোমাদেরও এটা দেখা উচিত। সেই পেন ড্রাইভে আজ পর্যন্ত যত ইলিগাল সে কাজ করেছে তার ডকুমেন্ট ফাইল থাকে। যেসব কোম্পানির ফাইল সে লিস্টে থাকে সবগুলো কোম্পানি ব্যাংক্রাফট হয়ে কোম্পানি ধ্বংস হয়ে গিয়েছে। অপরদিকে মিস জিসু সে পেন ড্রাইভের কপি তার কাছেও থাকে। সে পেপারস পড়ে বুঝতে পারে কত মানুষকে সে ঘুষ দিয়েছে। এ পাশে চেয়ারম্যান লিসানজুর ছেলে অধিক লাভ করার জন্য সেই ডকুমেন্ট ফাইলে সিগনেচার করে দেয়। অপরদিকে সে তার যখন ঘুম ভাঙে সে দেখে ডিটেকটিভদের কাছে তাকে প্রশ্ন করে, আমি এখানে কি করতেছি? ডিটেকটিভ বলে, তুমি হ্যারাসমেন্ট কেসে এখানে এসেছো। সেই সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সে প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে। অপরদিকে তার ফ্রেন্ড তার কাছ থেকে এক মেয়েকে সরিয়ে অন্য মেয়েকে তার কাছে বসিয়ে দেয়। তারপরে ডিটেকটিভকে বলে, আমার বাবাকে ফোন দেন। সে রেগে তাকে বলে, তুমি কি এটা স্কুল পেয়েছো যে যা ইচ্ছা তাই করবে? তারপর চেয়ারম্যান লিসানজু তার ছেলেকে ধরে মারতে থাকে। তোমাকে কে বলেছে টাকা বানানোর জন্য? আর তোমাকে আমি কতবার নিষেধ করেছি কোনো কিছু না করার জন্য? আসলে তার ফ্রেন্ড তাকে ক্রিমিনাল কেসে ফাঁসিয়ে দিয়েছে। এ কথা বলে তার সন্তানকে মারধর করতে থাকে। সে সময় তার ছেলে বলে, আপনাকে আমি না বলে নতুন স্টক বেসড লোন নিয়েছি। তার বাবা বলে, কি ধরনের লোন নিয়েছো? সে বলে, আমি সব শেয়ার বেচে দিয়েছি। এ কথা শুনে তারা আরো অনেক বেশি তার উপর মারধর করতে থাকে। সে সময় চলে আসে সে জায়গায় তার ছোট ভাই মিস্টার লি সানজু। সে হাততালি দিতে দিতে সেখানে আসে আর তার ভাতিজাকে বলে, তুমি আমাকে অনেক বড় একটা উপহার দিয়েছো। চেয়ারম্যান লি চানজু রেগে তাকে বলে, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, আমার অফিস রুম থেকে তুই বের হয়ে যা। তার ছোট ভাই তাকে বলে, আমি জানি তোর কিছু শেয়ার চলে গিয়েছে যার কারণে তুই অনেক বেশি টেনশনে আছিস। চেয়ারম্যান তখন বুঝতে পারে তার ছেলের কাছ থেকে সব শেয়ার কিনেছে তার ছোট ভাই। অতীতে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ছেলের ফ্রেন্ডকে মিস্টার লিসানজু তার অফিসে ডেকে নিয়ে আসে। তাকে বলে, আমার বড় ভাই বিদেশে এখন আছে, তাই তার ছেলেকে একটা লোন দেওয়ার কথা বলবে, আর যেভাবে হোক তাকে মানাতে হবে তোমাকে। তাদের প্ল্যান মোতাবেক তার ছেলের কাছ থেকে ডকুমেন্ট সিগনেচার করে নিয়েছে। ভিপি হানের সেক্রেটারি চেয়ারম্যানকে বলে, আপনার ছেলে কোনো কিছু না করলেও কোম্পানির স্টক তারপরও কমে যেত, আর আপনার ছেলের কোনো ইনকাম সোর্স নেই, সব অবৈধ পথে সে টাকা নিয়ে এসে সবকিছু কিনেছে, যার কারণে আপনার ছেলে যে কোনো সময় আবারও জেল হয়ে যেতে পারে। মিস্টার লিসানজু চেয়ারম্যানকে বলে, আবার যদি তুমি বোর্ড মিটিং ডাকো তাহলে তুমি হারবে, এর থেকে ভালো তুমি নিজ ইচ্ছায় এখান থেকে সরে যাও। চেয়ারম্যানের মাথা গরম হয়ে গেলে তার ছোট ভাইয়ের কলার ধরে। সে আর দুই ভাইয়ের মধ্যে তখন ফাইট শুরু হয়ে যায়। মিস্টার লিসানজু বলে, তোমার ছেলে আমাকে এখন মেজর শেয়ার হোল্ডার বানিয়ে দিয়েছে। এ কথা বলে হাসতে থাকে। সে অপরদিকে সেই সময় চলে আসে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের চিফ। বলে, সোশ্যাল ইকোনমিক ক্রাইম করার জন্য আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। তারপর তাকে ধরে নিতে গেলে তখন সে বলে, আমি কি ভুল করেছি আমাকে তো বলো। মিস্টার লিসানজু বলে, ইনসাইড ট্রেডিং, স্টক ম্যানিপুলেট, ট্র্যাক
ট্যাক্স ইনভেশন একথা শুনে চেয়ারম্যান তার ছোট ভাইকে গালি দিতে থাকে। তারপর তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়। আনন্দে মিস্টার লিসান্দ্র চিৎকার দিতে থাকে। তারপর সে চেয়ারম্যানের চেয়ারে বসে। পরে অপরদিকে ভিপি হান তাকে বলে, তোমার জায়গায় তোমাকে আমি ফেরত দিয়েছি, আর সবকিছু শেষ হয়ে গেল। মিস্টার লিসান্দ্র বলে, এখনো একটা মজাদার কাজ বাকি আছে আমার। কথা বলে হাসতে থাকে। এপাশে জ্যাংহুর বাসায় একটা পার্সেল আসে। সে দেখে, বলে, ইন্টারন্যাশনাল ডেলিভারি আমার এখানে কি করতেছে। তারপর সে বক্সটি খুলে দেখে একটা মাত্র চাবি রাখা আছে। এটা দেখে তার ফ্রেন্ড ও সে অবাক হয়ে যায়। তারপর সে অ্যাড্রেস দেখে সিউল কুরিয়ার সার্ভিসে চলে যায়। অফিসের কর্মকর্তারা বলে, আপনারা কি আমাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে পারবেন কিনা যে এই পার্সেলটি বুকিং দিয়েছে। অফিসের কর্মকর্তারা বলে, সিসি ক্যামেরা ফুটেজ দেখানো সম্পূর্ণভাবে নিষেধ। জ্যাংহু তাকে বোঝানোর চেষ্টা করে যে ব্যক্তি আমাকে পার্সেলটি পাঠিয়েছে সে ব্যক্তি দুনিয়াতে এখন নেই। অফিসের কর্মকর্তা বলে, দেখুন আপনাকে আমি কোনোভাবেই সহযোগিতা করতে পারবো না। কোনো রাস্তা না পেয়ে সে তার পুলিশ ফ্রেন্ডকে নিয়ে আসে। তারপর সে তার পরিচয় দেয়। তারপর তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পারে। ডাইরেক্টর সিম এই পার্সেলটি বুকিং দিয়েছে, সে পাঠিয়েছে। সে বলে 1 সপ্তাহ পর কুরিয়াতে যেন পার্সেলটি আবার ব্যাক আসে। তাহলে কোন দেশে এটি পাঠাতে হবে এটি শুনে জ্যাংহু অনেক অবাক হয়ে যায়। তারপর সে পার্সেলটি জ্যাংহুর নামে বুকিং দিয়ে ওখান থেকে চলে যায়। ডাইরেক্টর সিম আগে থেকে বুঝতে পেরেছিল তার মৃত্যু হয়ে যেতে পারে, তার জন্য সে এই কাজটি করেছিল। তারপর সে অফিসে আসে, হানজুকে চাবিটি দেখা আর বলে ডাইরেক্টর সিম পার্সেলটি যেন 1 সপ্তাহ পর আসে সেই সিস্টেমে সে ডেলিভারি করেছে। হানজু বলে সে ভালো করে জানতো ভিপি হান কাউকে অর্ডার দিয়ে তাকে মার্ডার করবে, এমনকি তার অফিসে সবকিছু খুঁজে দেখবে। এই জন্যই সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার কাছে পার্সেলটি ডেলিভারি করেছে। জ্যাংহু বুঝতে পারে না এটা কিসের চাবি হবে। সে আরো বলে, ডাইরেক্টর সিম আমাকে তো ডাইরেক্ট দিতে পারতো, কিন্তু এভাবে পাঠিয়েছে কেন। হানজু বলে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে যার কারণে তোমাকে এভাবে পাঠিয়েছে। আর এটি কোনো ব্যাংকের লকারের চাবি হলে সেটা অবশ্যই ভিপি হান টের পেয়ে যেত। তারপর ডাইরেক্টর সিমের অফিসে সে আসে আর ভাবতে থাকে এটা কিসের চাবি। সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কিন্তু সে কোনো ক্লু পাচ্ছে না। তারপর তার হঠাৎ করে মনে পড়ে সিমের অফিসে তার ফেভারিট ভলিবল খেলোয়াড় জার্সি ও জুতো নাম্বারের কথা। তারপর সে অফিসে চলে আসে। কোনো ব্যক্তি নতুন জয়েন হলে সবাইকে একটা করে পার্সোনাল লকার দেওয়া হয়। তারপর সে লকার নাম্বার 23 খুঁজতে থাকে। অবশেষে সে লকারটি পেয়ে যায়। ভিতরে দেখতে পায় অনেকগুলো হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ, যেগুলো সে দেখে অনেক অবাক হয়ে যায়। অপরদিকে মিস জিসু হানজুকে বলে জেনে শুনে আগুন লাগানো হয়েছে। সে বলে মরার কিছুদিন আগে মিস্টার কাংয়ের কাছে একটা পেন ড্রাইভ দিয়ে গিয়েছে। মিস জিসু বলে আমার কাছেও একটা পেন ড্রাইভ দিয়ে গিয়েছে সে। তারপর তাকে ডকুমেন্ট ফাইলগুলো সে দেখায়, যেখানে টেলে স্কলারশিপ, পলিটিশিয়ান, বিজনেসম্যান, শেয়ার হোল্ডার, পুলিশ, ডিটেকটিভ এর বড় কর্মকর্তারা সবকিছু এভিডেন্স ছিল সেখানে। এটি দেখে সে অনেক অবাক হয়ে যায়। অপরদিকে জ্যাংহু সিমের লকারে থাকা পেন ড্রাইভে সে চেক করতেছিল। সেখানে আজ পর্যন্ত যত ডিল করেছে ভিপি হান আর সে সকল ভয়েস রেকর্ড ও ভিডিও থাকে। প্রতিদিন সিমের সাথে যত কোম্পানি ডিল ও ভিপি হানের কথাবার্তা সবগুলো সে রেকর্ড করে তার পার্সোনাল হার্ড ডিস্ক ও পেন ড্রাইভে রেখে দিত। পরের দিন লিফটে সে উঠতে গেলে সেখানে আগে থেকেই ছিল ভিপি হান। তখন তার মনে পড়ে গ্যাংস্টারের সাথে যখন সে ফাইট করতেছিল ওয়ার হাউসের পাশে সে একটা সিসি ক্যামেরা দেখতে পেয়েছিল। বর্তমান সময় ভিপি হান তাকে বলে, তুমি কি আসলে সবকিছু সামলাতে পারবে? জ্যাংহু বলে হ্যাঁ। তারপর সে হানজুর কাছে যায় আর তাকে সিমের লকারের কথা সে বলে। হানজু বলে ওখানে এমন কি রাখা আছে। জ্যাংহু আবার সে বাসায় সকল পেন ড্রাইভ হার্ড ডিস্ক নিয়ে অ্যানালাইসিস করতে থাকে। তখন সে জানতে পারে মিস্টার ইয়াংজেকে ওয়ার হাউসে আগুনে জ্বালিয়ে পুড়ে মারার কথা বলেছিল ভিপি হান। যে কাজটি সে করলে তাকে পার্টনারশিপ বানিয়ে দিবে কোম্পানিতে। রেকর্ড শুনতে শুনতে সেখানে মিস্টার জ্যাং এর ভয়েস সে শুনতে পায়। তারপর অতীতে আমরা দেখতে পাই মিস্টার জ্যাং যখন ছাদে একা ছিল হেভিট কনস্ট্রাকশন সাইডে তাকে চাকু মেরে মার্ডার করেছিল ডাইরেক্টর সিম, যেটা আদেশ দিয়েছিল ভিপি হান। তারপর তাকে মার্ডার করে উপর থেকে ফেলে দিয়েছিল নিচে। যে ভয়েস রেকর্ড শুনে পুরো অবাক হয়ে যায় জ্যাংহু। তারপর সে মিস্টার জ্যাং এর পোস্টমর্টম রিপোর্ট দেখে বুঝতে পারে সেখানে লেখা ছিল কোনো লোহা জাতীয় জিনিস দিয়ে পেটে ঢুকে দেওয়া হয়েছিল, যার কারণে সে মারা গিয়েছে। অপরদিকে মিস জিসু তার বাবা যে ডক্টর পোস্টমর্টম করেছিল সে সেখানে যায়। সে দেখতে পায় ডক্টর ড্রিঙ্ক করে ওখানে শুয়ে আছে। তাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। ওইটা সম্পূর্ণ মার্ডার ছিল, আত্মহত্যা না। ঘুষ নিয়ে তুমি মিথ্যা ফরেন্সিক রিপোর্ট কেন বানিয়েছো? টাকার জন্য আমি করিনি, আমার জীবন বাঁচাতে আমি করেছি। সে বলে এখন কি তুমি ভয় পাও না ভিপি হানকে? অপরদিকে জ্যাংহু দৌড় দিয়ে তার দিদির কাছে আসে। সে তাকে বলে যে ব্যক্তি মিস্টার জ্যাংকে হত্যা করছে সে আমার সাথে ছিল, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। মিস্টার জ্যাং কখনো এমন কাজ করেনি যে আমাদের মাথা নিচু হয়ে যায়। তাকে আমি যেভাবে হোক শাস্তি দিব। এপাশে হানজু মিস জিসুর ফ্ল্যাটে আসে। গেট খোলা দেখে সে ভেতরে ঢোকে। তারপর একজন গ্যাংস্টার তার উপর অ্যাটাক করে বসে। সেও তার সাথে অনেকক্ষণ ধরে ফাইট করতে থাকে। তাকে জিজ্ঞেস করে তুমি কে, এখানে এসেছো? সেই সময় চলে আসে মিস জিসু। তাদের সাথে ফাইট করতে দেখে সে অবাক হয়ে যায়। হানজু একা দুজনের সাথে ফাইট করতে থাকে। অসাধারণ ফাইট আমরা এখানে দেখতে পাই। তারপর গ্যাংস্টাররা মিস জিসুকে হত্যা করতে গেলে হানজু অনেক কষ্টে তাকে বাঁচিয়ে নেয়। তারপর গ্যাংস্টাররা ওখান থেকে পালিয়ে যায়। ওই সময় হানজু বলে তোমাকে এই জায়গায় থাকা মোটেও উচিত হবে না, তারা আবারও আসতে পারে তোমার উপর অ্যাটাক করার জন্য। পরের দিন অফিসে জ্যাং ও হানজুর হাত কাটা দেখে সে অবাক হয়ে যায়। হানজু বলে তোমার দিদিকে একা হোটেলে এখন আর রাখা যাবে না, কারণ যে কোনো সময় যে কোনো গ্যাংস্টার তাকে মারার জন্য আসতে পারে।
কিছু একটা আমাদেরকে এখনই করতে হবে। সেই সময় চলে আসে জিনিয়ন। তারপর তারা দুজনে একসাথে বসে হানজু বলে এখন ভিপি হান জিসান ব্যাংকে নিয়ে কিছু একটা করতে যাচ্ছে। সামনে জিনিয়ন বলে আমি আমার বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম কিন্তু সে কোনো কিছু আমাকে উত্তর দেয়নি। জাঙ্গু তখন বলে জিসান ব্যাংকে অনলাইন লোন বিটুপি ভিপি হানেন তার কাছে সেল করতে যাচ্ছে। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। অফিসে ঢোকার পথে মিস্টার ও এর প্রজেক্ট ফাইলগুলো কেটে টুকরো করতেছিল মেশিনে দিয়ে। সেটা আমি দূর থেকে দেখে ফেলেছিলাম। আসল তথ্য আমাদেরকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। জাঙ্গু অফিস থেকে বাড়ি ফেরার পথে ভিপি হানকে একটা মানুষের সাথে কথা বলতে দেখে সেটা সে ছবি তুলে রাখে, যেরকমটা সে অতীতে একবার করেছিল। তারপর সে দাদিমার রেস্টুরেন্টে আসে। যিশু দিদিকে সাথে নিয়ে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। দাদিমা তাকে খেতে দেয় এবং সে প্রচুর অনেক ইমোশনাল হয়ে যায়। জাঙ্গু চায় না এখন তার দিদি হোটেলে আরো থাকুক। অপরদিকে অফিসে তারা প্ল্যান করে যদি ভিপি হানকে এই ডিল থেকে আটকাতে হয় তাহলে অন্য একটা কোম্পানি দেখতে হবে যেটা অনলাইন লোন বিটুবি কোম্পানি কিনতে চাইবে। অফিসিয়াল ভাবে যেন সে পুরোপুরি কনফিউশনে পড়ে যায় তার কার কাছে সেল করে দিবে। হানজু আরো বলে এখন আমাদের খুঁজতে হবে কোন কোম্পানি এটাকে কিনতে চায়। তারপর সেখানে চলে আসে মিস্টার কাং আর সবাইকে বলে আমি তোমাদেরকে এই কাজে সহযোগিতা করতে পারবো। বাইরে এসে মিস্টার কাং বলে আমি আর কাউকে হারাতে চাই না, তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব আর আমার কোম্পানিকে রাজি করব যেন সে এই লোন কোম্পানিকে কিনে ফেলে। এবার যেভাবে হোক ভিপি হানকে আমাদেরকে থামাতেই হবে। অপরদিকে জাংহো ভিপি হানের সাথে দেখা হওয়া সেই সব ব্যক্তিদের সে খুঁজে বের করে। তারা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশনার। সে ভাবে তাদের সাথে কেন দেখা করতেছে, কি এমন কাজ হতে পারে। পরের দিন অফিসে এসে জানতে পারে যে জিসান ব্যাংকের পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য তাদের উপর লোনের বোঝা চাপিয়ে দিচ্ছে ভিপি হান। জাংহো আরো বলে ভিপি হান জেনে শুনে কেন আবারও ক্ষতি করতে যাচ্ছে জিসান ব্যাংকে। সে সময় চলে আসে ভিপি আয়ন, সবাইকে বলে আবারও সেই ক্ষতি করতে যাচ্ছে। রিপোর্ট ফাইল দেখে তারা বুঝতে পারে এমন ভাবে রিপোর্টটি সাজানো হয়েছে যেন ব্যাংক লোনে ডুবে যায়। জাংহো সেই সময় বলে ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশনের সাথে ভিপি হানের কি সম্পর্ক। আয়ন তাকে বলে তুমি কিভাবে জানো তার সাথে সম্পর্ক আছে। জাংহো হানজুকে বলে ভিপি হান ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশনকে যদি কন্ট্রোল করে তাহলে সে কি করতে পারবে। হানজু বলে শুরু থেকে জিসান ব্যাংকের উপর তার নজর ছিল, যার কারণে সে এখন পুরো ব্যাংকের উপর তার নিজের করে নিতে যাচ্ছে। এটার মাধ্যমে সে কোম্পানি ও ব্যাংকের নিয়ন্ত্রণ করতে পারবে, যার মাধ্যমে গভর্নমেন্টকে তার ইচ্ছা মতো সে নিয়ন্ত্রণ করতে পারবে। মিস্টার কাং বলে সে যদি এটি করতে সফল হয় তাহলে পুরো দেশের ইকোনমিক্স কন্ট্রোল করতে সক্ষম হবে। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় ও চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে জাংহো হানজুকে বলে আমরা কোনো মানুষের সাথে লড়তে যাচ্ছি, সেটা আপনার ভালো করে জেনে রাখা উচিত। তারপর তাকে মিস্টার জ্যাংয়ের মৃত্যু লাস্ট ভয়েসটি তাকে শোনায়। ডাইরেক্টর সিম মিস্টার জ্যাংকে মার্ডার করেছে, তাকে মারার অর্ডার দিয়েছে ভিপি হান। তারপর সে অফিস থেকে বের হয়ে চলে যায় মিস যিসু। সে যায় তার কাছে, সে ক্ষমা চায়। সে বলে তোমার এখানে কোনো ভুল নেই, এরকম বাবা থাকা সন্তানের জন্য সব থেকে ভয়ঙ্কর। তারপর সে তার অফিসে যায়। ভিপি হানকে বলে আপনি চেয়ারম্যান হওয়ার জন্য আর কত মানুষকে মার্ডার করবেন, আর আপনি জিসান ব্যাংকে কিনে কি এমন করতে যাচ্ছেন সামনে, আর কত মানুষকে সামনের দিনে আপনার জন্য মরতে হবে কষ্ট পেয়ে। ভিপি হান তাকে বলে এসব কি, আমার লোভের জন্য আমি করতেছি, আমার পরে এই চেয়ারে তুমি বসবে। হানজু বলে কে আপনাকে বলেছে আমার এই চেয়ার চাই, আপনি কখনো আমাকে ভালোবাসা দিতে পারেননি ছোটবেলা থেকে। যাওয়ার আগে সে বলে আমার জন্য এই সারাটি জীবন খুবই খারাপ ছিল, এখন থেকে আপনি ভাববেন আপনার ছেলে মারা গিয়েছে। তারপর সে চলে যায়। অপরদিকে জাংহো আসে মিস্টার লি সানজোর অফিসে। সে বলে আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, সেই মিটিং এ আপনার অনেক ক্ষতি আমি করেছি। মিস্টার লি সানজো বলে তুমি সঠিক কথা বলেছো। সে বলে আপনি কেন আমাকে এখানে ডেকেছেন বলুন। মিস্টার লি বলে আমার ট্যালেন্টেড মানুষ খুবই পছন্দ আর আমি তোমার কাহিনী শুনতে চাই। ভিপি হান এর সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি টেল অ্যাকাউন্টিং এ থাকতে চাও, কারণ হেভিট কনস্ট্রাকশনের সিইও মিস্টার জ্যাং তিনি তোমার পিতার মতো ছিল। এই কথা বললে সে ওখান থেকে চলে যেতে লাগে। সে সময় মিস্টার লি সানজু বলে তুমি কি জানো তোমার আসল বাবা মাকে ভিপি হান মেরে ফেলেছে। এই কথা তার মুখ থেকে শুনে পুরো চমকে যায়। সে জাংহো বলে এসব আপনি কি বলতেছেন। তারপর তার কলার চেপে ধরে এসব ফালতু কথা আমাকে বলবেন না, আমার পিতা মাতা সম্পর্কে আজ পর্যন্ত আমি কোনো কিছু জানতে পারিনি, আপনি কিভাবে খুঁজে বের করবেন তাদেরকে। তার মুখ থেকে এসব কথা শুনে সে হাসতে থাকে আর তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।